আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। এখানে দুইটা ছবির মধ্যে প্রথম ছবিটা নিয়ে একটু কথা বলি। এখানে অনেকগুলো উপকরণ দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদি বলি একটা শব্দে বলো কি উপকরণ আছে, সেটাকে একটা শব্দে বলো, কি বলবে? শিক্ষা বলা যায়? হ্যাঁ, শিক্ষা বলা যায়। আর এখানে যে ছবিটা, একটা মানুষ আর একটা মানুষকে সাহায্য করছে, এটাকে অনেক কিছু বলা যায়, মনুষ্যত্ব বলা যায় না? হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়বো শিক্ষা ও মনুষ্যত্ব। লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। উনি হচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী। এবার আসো আমরা মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে একটু জেনে নিই। ওনার জন্ম 1903 সালে। কবি জসীমউদ্দৌলা তো 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? ওনাকে চিনো? প্রমোদ চৌধুরী অবশ্যই চিনো, তোমরা বই পড়া প্রবন্ধটা পড়েছ। এখানে প্রমোদ চৌধুরীর ছবি কেন? কারণ তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব, দেখবে বেশ কিছু জায়গায় মিল আছে, ঠিক আছে? যেন মূল ভাবটা একই, ভাবগত মিল আছে। সম্ভবত দুজনের মন মানসিকতার মিল আছে, সেজন্য। তেন মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লায় জন্মগ্রহণ করেন, যদিও তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলায়। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। উনি মারা যান 1956 খ্রিস্টাব্দে। এই যে এখানে দেখতে পাচ্ছ সংস্কৃতি কথা, ওনার একটা গ্রন্থ। আমরা আজকে যে প্রবন্ধটা পড়ছি সেটা সংস্কৃতিক কথা প্রবন্ধের অন্তর্গত একটা প্রবন্ধ, তবে মূল প্রবন্ধটার নাম হচ্ছে মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব, মনুষ্যত্ব প্রবন্ধের অংশ বিশেষ। সুখ সভ্যতা ওনার দুইটা অনুবাদ গ্রন্থ। এবার আসো শব্দের অর্থ জেনে নিই। নিগর, নিগরকে, নিগর অর্থ শিকল বা বেড়ি। পিঞ্জরবদ্ধ, পিঞ্জরবদ্ধ কি? পিঞ্জর অর্থ হচ্ছে খাঁচা। পিঞ্জরবদ্ধ অর্থ পিঞ্জরবদ্ধ, খাঁচায় বন্দি। খুদ পিপাসা, ক্ষুধা অর্থ হচ্ছে ক্ষুধা, পিপাসা, পিপাসা তো পিপাসা বা তৃষ্ণা, তাহলে ক্ষুধা ও পিপাসা। আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো আমরা পড়ার সময় জেনে নেব। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। আচ্ছা, লেখক মানুষের জীবনকে একটা ঘরের সাথে তুলনা করেছে, এবং দোতলা ঘর। একতলাটার নাম দিয়েছেন জীবসত্তা, দোতলা হচ্ছে মানব সত্তা। অর্থাৎ মানুষ কিন্তু একজন, মানুষ কি? মানুষ তো প্রথমত জীব, অন্যান্য জীবের জৈবিক বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে, তাই না? অন্যান্য প্রাণীরা যেমন জন্মগ্রহণ করে, তারপর মারা যায়, তাই না? বংশবৃদ্ধি করে, তাদের জীবন ধারণের জন্য খাবারের প্রয়োজন, এরকম আরো অনেক বৈশিষ্ট্য মানুষেরও আছে। মানুষ প্রধানত জীব হিসেবে জন্ম নেয়, কিন্তু মানুষ কি হয়ে উঠে? মানুষ হয়ে উঠে, মানুষ হয়ে উঠতে হয়। মানুষ হয়ে ওঠার জন্য তাকে চেষ্টা করতে হয়। জীবসত্তার ঘর থেকে যে মানব সত্তার ঘরে উঠবে, একতলা থেকে যে দোতলায় যাবে, তার জন্য একটা মহিবা সিঁড়ির দরকার না? আচ্ছা, লেখক বলেছেন এই মহিবা সিঁড়িটা হচ্ছে শিক্ষা।
শিক্ষার ফলে মানুষ জীব থেকে মানুষ হয়ে ওঠে। এরকম পড়েছিলেন না, সম্ভবত ভাব সম্প্রসারণ করেছিলেন। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ চেষ্টায় তবে মানুষ। ঠিক আছে, এরকম বলে না অনেকের ক্ষেত্রে যে ছেলেটা মানুষ হয়নি, মেয়েটা মানুষ হয়নি, বা অনেকে দোয়া করে বা আশীর্বাদ করে মানুষ হও। লেখকের মতে শিক্ষার দুইটা দিক আছে, একটা হচ্ছে প্রয়োজনের দিক আর একটা অপ্রয়োজনের দিক, এবং অপ্রয়োজনের দিকটাকে লেখক বলেছেন শ্রেষ্ঠ দিক। কথাটা একটু কেমন কেমন লাগছে না? অপ্রয়োজনের দিক শ্রেষ্ঠ দিক। তাহলে দেখি প্রয়োজনের দিক কি, অপ্রয়োজনের দিক। প্রয়োজনের দিক কি? তোমরা পড়ালেখা কেন করছো? কেন স্কুলে ভর্তি হয়েছ? কিছু উদ্দেশ্য ছিল, আছে না? সেটাই প্রয়োজনের দিক। তোমরা পড়ালেখা করছো কারণ তোমাদের সার্টিফিকেটের দরকার, তোমাদের ভবিষ্যতে চাকরির দরকার বা টাকা ইনকাম করার দরকার, তার জন্য শিক্ষার দরকার, তাই না? এছাড়া একটা সামাজিক পরিচয়ের ব্যাপার আছে। কতটুকু পড়ালেখা করেছো, এখন কি পড়ছো, এসব কারণগুলো হচ্ছে প্রয়োজনের দিক। আর অপ্রয়োজনের দিক কি, যেটাকে শ্রেষ্ঠ দিক বলেছেন, অপ্রয়োজনের দিক হচ্ছে ওটা যে শিক্ষাটা আমাদের শিখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়, সে শেখায় কি করে জীবন উপভোগ করতে হয়। জীবন উপভোগ করা, আচ্ছা জীবনটা যদি তোমার কাছে তুমি উপভোগ করতে না পারো, জীবনটা যদি তোমার কাছে খুব কঠিন মনে হয়, খুব কষ্টকর মনে হয়, খুব দুঃখের মনে হয়, বেঁচে থাকতে ইচ্ছে না করে, তাহলে সেই জীবনের কোনো মূল্য আছে? সে জীবনের তো কোনো মূল্য নেই, সে শিক্ষারও কোনো মূল্য নেই। অনেক শিক্ষিত হলো কিন্তু সে তার জীবনকে উপভোগ করতে পারছে না, জীবনটা খুবই অশান্তি লাগছে, মনে হচ্ছে মরলেই শান্তি। ঠিক আছে, তাহলে শিক্ষা দিয়ে কি হবে? কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়? মনোমালিক, মনের মালিক। শিক্ষা আমাদের শিখায় কি করে মনের মালিক হতে হয়। মনের মালিককে আসলে বেশিরভাগ মানুষ মনের মালিক না হয় মনের দাসে বসে আছে। ঠিক আছে, মনকে আমরা কি করতে পারি না, ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারি না, মনই বরং আমাদের নিয়ন্ত্রণ করে। তুমি দেখবে তুমি যে চিন্তাটা করতে চাচ্ছ না, তোমার মাথায় বারবার ঘুরে ফিরে ওই চিন্তাটাই আসছে, তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছো না। মানুষ অনেক সময় যে কাজটা করতে চায় না বা তার আসলে জানে কাজটা খারাপ, তারপরেও কিন্তু সেটাই করে, কারণ তার মন তাকে দিয়ে করিয়েছে, সে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাহলে শিক্ষার অপ্রয়োজনীয় দিক যেটা বলছে সেটা আমাদের শেখায় কি করে মনের মালিক হতে হয়, অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা আবার শিক্ষার কি আছে? শিক্ষার আছে কল্পনা অনেক বড় জিনিস, জ্ঞানের চেয়ে কল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে বলেছিলেন? বিজ্ঞানী আইনস্টাইন, তাই না? আচ্ছা, কি বলেছিলেন? এটা বাঁকা। তুমি নিজে চিন্তা করে দেখো, মানুষ যদি পাখির মতো আকাশে উড়বে এই কল্পনা না করতো, তাহলে মানুষ কি উড়োজাহাজ আবিষ্কার করতে পারতো না। সুতরাং কল্পনাটা অনেক বড় ব্যাপার। কিন্তু আসলে কি আমাদের শিক্ষাগুলো এগুলো শিখায়? তাহলে কেন বললাম যে বেশিরভাগ মানুষ আমরা মনের দাস হয়ে বসে আছে? যারা মনের দাস হয়ে আছে তারা কি সবাই অশিক্ষিত? জীবনকে যারা উপভোগ করতে পারে না তারা সবাইকে অশিক্ষিত? তা তো না, কারণ আমরা তো এইসব দিককে কি মনে করছি? অপ্রয়োজনীয় মনে করছি। আমরা তো এর জন্য শিক্ষা নিই না,
ঠিক আছে, আমাদের কাছে এই দিকগুলো বড় না, খুবই তুচ্ছ, কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে এগুলোই কিন্তু আরো বেশি প্রয়োজন, তাই না? শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও জীব সত্তার বিশৃঙ্খল অবস্থা। এই দিকটা মানে কোন দিকটা? এই দিকটা মানে যে শিক্ষার অপ্রয়োজনীয় দিক যা বলছে, সেই দিকটা আমাদের কাছে বড় হয়ে ওঠে না। আমাদের কাছে বড় হয়ে ওঠে যে প্রয়োজনীয় দিক যেটা বলছে ওটা বড় হয়ে ওঠে। এই দিকটা কেন বড় হয়ে ওঠে না? কারণ একটা কারণ বলেছেন ভুল শিক্ষা, একটা কারণ হচ্ছে জীবসত্তার বিশৃঙ্খল অবস্থা। জীবসত্তার বিশৃঙ্খল অবস্থা কি? এখানে দেখো বাচ্চাগুলোর অবস্থা দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাই না? এখন এরকম যদি মানুষের অবস্থা হয়, তাদের পক্ষে কি শিক্ষা গ্রহণ করা সম্ভব? তাদের পক্ষে আসলে প্রয়োজনের অপ্রয়োজনের কোনো শিক্ষাই গ্রহণ করা সম্ভব না। আবার ধরো যে এর চেয়ে আরেকটু উন্নত, এত খারাপ অবস্থা না কিন্তু খুব বেশি ভালো অবস্থাও না, ঠিক আছে, খাওয়া পড়ার চিন্তা করতে হচ্ছে, তাহলে যদি শিক্ষা নেয়ও, তারা শিক্ষার যে প্রয়োজনীয় দিকের কথা বলেছি ওই দিকেই ব্যস্ত থাকবে। শিক্ষা নেবে, শিক্ষা লাভ করে কি করবে? টাকা উপার্জন করবে, ওইদিকে ব্যস্ত থাকবে। শিক্ষার এই যে দিকটার কথা বললাম, অপ্রয়োজনীয় দিক, জীবনকে কিভাবে উপভোগ করতে হয় তা শেখায়, কিভাবে কল্পনা করতে হয় তা শেখায়, কিভাবে মনের মালিক হতে হয় তা শেখায়, সেই দিকটা বড় হয়ে ওঠে না। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী, সবাই টাকার চিন্তার জন্য ব্যস্ত থাকে, সে গরিবরাও থাকে, ধনীরাও থাকে। যত বেশি ধনী হয় অনেক সময় তত বেশি অর্থের চিন্তা থাকে, কারণ কি যতই টাকা থাকুক কি চাই আরো টাকা হোক। অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। শুধু সবাই যদি অর্থ নিয়ে ব্যস্ত থাকে, অর্থটাকে জীবন মনে করে, তাহলে শিক্ষা মানুষের উন্নয়ন ঘটে, মানুষের উন্নয়ন বা সমাজের উন্নয়ন করতে পারবে না, ঠিক আছে? তবে সব যুগেই সব সমাজে কিছু মানুষ থাকে যারা অর্থ নিয়ে অতটা চিন্তা করে না, বা চিন্তা করে, অর্থ তো সবারই দরকার, কিন্তু অর্থটাকে জীবন মনে করে না, অর্থ সাধনাই জীবন সাধনা মনে করে না। এটা সব যুগে কিছু কিছু মানুষ ছিল, এখনো আছে। তাহলে কি আজকে পৃথিবীর বর্তমান যে সভ্যতা, সেখানে তো আসতো না, সবাই যদি অর্থের চিন্তা করত। কিন্তু এই যে অল্প কিছু মানুষ শুধু জীবন সাধনা করলেই হবে না, বেশিরভাগ মানুষ অর্থের দিকে দৌড়াচ্ছেন, ঠিক আছে? অল্প কিছু মানুষ যদি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে না করে কি হতে চায়, এই যে মানব সত্তার ঘরের তারা চায়, ঠিক আছে, বা মানব সমাজের উন্নয়নের জন্য কাজ করে, গুটি কয়েক মানুষ যদি কাজ করে, মানব সমাজের কথা বাদ দিলাম, নিজেকে ভালোভাবে মানুষ করার চেষ্টায় ব্যস্ত থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে শিক্ষার ফল হবে ব্যক্তিগত। বেশিরভাগ লোক যে তিমিরে সে তিমিরে থেকে যাবে, তিমির মানে অন্ধকার। বেশিরভাগ লোক যদি অর্থের পিছনে ছুটে, তাহলে কিছু মানুষ যদি অর্থের পিছনে না ছুটে যদি মানব উন্নয়নের জন্য কাজ করে বা নিজের উন্নয়নের জন্য কাজ করে, তাহলেও খুব একটা ফল হবে না। বেশিরভাগ মানুষকে সেটা করতে হবে। লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে মানুষ বেশি দূর যেতে পারে না। দেখো, পশু পাখি পোকা মাকড় এদের জীবনের কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই। মানুষের জীবনে লক্ষ্য থাকতে হবে।
লক্ষ্য না থাকলে মানুষ বেশি দূর যেতে পারে না। কারণযুক্ত আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? আচ্ছা, একটা মানুষ সে যদি পেট ভরে খেতে পাচ্ছে, পোশাক পরতে পাচ্ছে, এতেই যদি খুশি থাকে, তার যদি আর জীবনে চাওয়া পাওয়া না থাকে, তাহলে লেখকের মতে সেই মানুষের মূল্য নাই, সে মানুষের মূল্য খুবই কম। তুমি খুশি হবে তোমাকে যদি একটা জেলখানায় বন্দি করে রাখে, কিন্তু কি খাবার দাবার পোশাক আশাক সবকিছু দিচ্ছে, তুমি বন্দি, নিশ্চয়ই খুশি হবে না? কিন্তু কেউ কেউ খুশি হতেও পারে। কারা খুশি হবে? এই যে কিছুক্ষণ আগে কিছু বাচ্চা ছবি দেখালাম না, একদম খেতে না পেয়ে বুকের হাড় গুলো সব দেখা যাচ্ছে, গোনা যাবে, তাদের মতো মানুষরা খুশি হতেও পারে। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আগুন, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। আচ্ছা, আরেকটা কথা, মানুষের মুক্তি আর অন্য প্রাণীর মুক্তি দুটা এক না। খাঁচার বাইরে গেলে পাখিটা মুক্ত, কিন্তু মানুষ শুধু জেলখানার বাইরে, খাঁচার বাইরে গেলে মুক্ত না, মুক্ত থেকেও মানুষ বন্দী থাকতে পারে। যাদের চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা, আত্মপ্রকাশ স্বাধীনতা নাই, সেখানে মুক্তি নাই, তারা মুক্ত না, তারা লেখকের মতে তারা বন্দী। চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা, আত্মপ্রকাশ স্বাধীনতা গুলো কি? কোন মানুষের যদি নিজে যে কোনো কিছু চিন্তা করবে, ঠিক আছে, সেই স্বাধীনতাটা নাই। চিন্তা মানে সাধারণ চিন্তা নেই, এমনি চিন্তা তো সবাই করে, চিন্তা করেছে সে নতুন কোনো কিছু বলবে, কোনো কিছুতে কোনো নতুনত্ব আনবে, সেইটা তার স্বাধীনতা নাই, বুদ্ধি স্বাধীনতাও নাই, ঠিক আছে। তাকে বলছে তোমার এত চিন্তা করতে হবে না, তোমার এত বুদ্ধি খরচ করতে হবে না, ঠিক আছে। এবং আত্মপ্রকাশের স্বাধীনতাও নাই, তারা কি করবে না করবে সবকিছুই অন্যের উপর নির্ভর করছে, তাহলে সেখানে মুক্তি নেই। আচ্ছা, তোমরা দাস প্রথার কথা নিশ্চয়ই জানো, দাস দাসী নিশ্চয়ই শুনেছ। তাদেরও কি আসলে চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা ছিল? ছিল না। তাদের মালিক তাদেরকে যা বলতো তাদের তাই করতে হতো, ঠিক আছে। তুমি এখন একটা চিন্তা করতে পারো যে আমি বড় হয়ে এটা হবো, কোনো কিছু হবো, কোনো বিজ্ঞানী হবো বা ডাক্তার হবো বা যাই হোক, বা শিল্পী হবো, কিন্তু দাসদের তো সেই বলার কোনো ক্ষমতা ছিল না, ঠিক আছে। তাদের এত বুদ্ধি খরচ করারও কিছু নেই, তাদেরকে যা বলবে তাই করবে, ঠিক আছে। এখনো যদি কোনো মানুষের এই স্বাধীনতা গুলো না থাকে, তাকে আসলে মুক্ত মানুষ বলা যাবে না। আচ্ছা, এই যে একটা ছবি দেখছো একটা লোকের, ওর নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের নাম নিশ্চয়ই শুনেছ। উনি 21 বছর বয়সে মারা যান, কবি, মানে কিশোর কবি বলেন। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কয়েকটা লাইন বলে, কবিতার নাম হচ্ছে হে মহাজীবন। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দেখো, একটা মানুষ মনে করো কয়েকদিন ধরে না খেয়ে আছে, তাকে তুমি যদি বলো দেখো কি সুন্দর বাইরে চাঁদ আসো, দেখো কত সুন্দর, সে কি ওই সৌন্দর্যটা কি তার ভালো লাগবে? সে উপভোগ করতে পারবে? সে তো পারবে না। তার কাছে মনে হতে পারে ওই চাঁদ না হয় এটা যদি পোড়া রুটি হতো ভালো হতো, আমি পেরে নিয়ে খেয়ে ফেলতাম, তাই না? খুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাচ্ছে লেখক। এখানে আরেকটা উদাহরণ দিয়েছেন যে তোমার পায়ে যদি মনে করো কাটা বিধে, তাহলে কি তুমি
হাঁটার আনন্দটাকে উপভোগ করতে পারবে? আনন্দের সাথে হাঁটতে পারবে? পারবে না। লেখকের মতে না, আমরা সবাই জানি কোনো জিনিসকে যদি নিচ থেকে উপরে তুলতে হয় তাহলে নিচ থেকে যেমন ঠেলা প্রয়োজন, উপর থেকেও টানা প্রয়োজন। এখন লেখক নিচ থেকে ঠেলাকে বলছেন, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে বলছেন নিচ থেকে ঠেলা, এবং শিক্ষাকে বলছেন উপর থেকে ঠেলা। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাটা কি? সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা বলতে যে সমাজে মানুষ এত গরিব না, মানুষের খাওয়া পড়া নিয়ে খুব বেশি চিন্তায় নাই, সমাজে মারামারি কাটাকাটি এগুলো কম আছে, মানে মোটামুটি নিরাপত্তা আছে, ঠিক আছে। এখন মনে করো একটা সমাজটা খুব সুশৃঙ্খল, কিন্তু সেখানে ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নাই। তাহলে লেখক বলতে চাচ্ছেন সেই সমাজটা খুব বেশি এগিয়ে যাবে না। সেই সমাজে কোনো একটা সমাজ যদি এরকম হয়, তার সমাজ ব্যবস্থাটা বিশৃঙ্খল কিন্তু অনেক ভালো শিক্ষা ব্যবস্থা আছে, তাহলে এই সমাজটা অনেক এগিয়ে যাবে। হ্যাঁ, যতখানি এগিয়ে যাওয়া দরকার ততখানি হয়তো উপরে উঠবে না। কেন উপরে উঠবে না? কারণ যেখানে দারিদ্র আছে, অশান্তি আছে, ঠিক আছে, সমাজে বিশৃঙ্খলা, সেখানে শিক্ষাটা পরিপূর্ণভাবে কাজ করবে না, তাই না? মনে করো একটা বাচ্চা, সে ভালোভাবে খেতে পারছে না, তাকে কি তুমি আসলে শিক্ষা দিতে পারবে? বা তার মাথায় কি ঢুকবে না। কিন্তু লেখকের মতে শিক্ষা দিয়ে সমাজকে অনেক উপরে উঠানো যায়। শুধু শিক্ষা দিয়ে সমাজে যদি বিশৃঙ্খলা অবস্থাও থাকে, হ্যাঁ, যতখানি হওয়া উচিত ততখানি হয়তো হবে না বিশৃঙ্খলার কারণে, কিন্তু অনেক দূর হবে। কিন্তু শুধু সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা থাকলো, কিন্তু ভালো শিক্ষা থাকলো না, তাহলে আরো বেশি পিছিয়ে থাকবে। দুইটাই প্রয়োজন, কিন্তু লেখকের মধ্যে শিক্ষাটা আরো বেশি প্রয়োজন। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত না। লোভে পাপে মৃত্যু, তাই না? এই মৃত্যুটা লেখকের মতে ভুলে মাত্র সত্য। এই মৃত্যুটা সত্যিকারের দৈহিক মৃত্যু না, এই মৃত্যুটা হচ্ছে আত্মিক মৃত্যু। কারণ লোভ করলে কি মানুষ মারা যায়? সব লোভী সমাজ তো কত লোভী মানুষ আছে, সবাই মরে যাচ্ছে। আর যারা মারা যাচ্ছে সবাই কি লোভী? তা তো না। আর লোভ জিনিসটাকে খুব খারাপ হিসেবে আমরা দেখি, কিন্তু লোভ কিন্তু আসলে সবার মধ্যেই আছে। কিন্তু যারা প্রকৃত শিক্ষিত তারা লোভটাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। আর যারা শিক্ষিত না, তারা পারে না। তারা ছোটখাটো লোভ ছাড়তে পারে না। ছোটখাটো লোভ না ছাড়ার জন্য অনেক বড় ক্ষতি, নিজেদের ক্ষতি নিজেরা করে। যেমন ধরো, তুমি মনে করো মাছ ধরবে। মাছ তো অনেকভাবে ধরা যায়। ধরো তুমি পুকুরে নেমে মাছ ধরবে, তোমার দুই হাতে দুইটা ছোট মাছ ধরেছো, দুই হাতে ধরে আছো। এখন তোমার সামনে একটা বড় মাছ আছে। এখন তুমি যদি ওই দুইটা ছোট মাছের লোক সামলাতে না পারো, তুমি কি বড় মাছটা ধরতে পারবে? পারবে না, তাই না? আবার মনে করো আরেকটা উদাহরণ দিই, তোমরা এই নিজেরাই অনেক উদাহরণ দিতে পারবে। আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো পরীক্ষায় তোমাকে 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে নির্দিষ্ট সময়। পরীক্ষার হলের কথা বলছি। এখন এর মধ্যে তুমি 7টাই পারো, মোটামুটি ভালো পারো, কিন্তু 4টা খুবই বেশি ভালো পারো। 4টা এত ভালো পারো যে ওইটা দিয়ে তুমি পরীক্ষা, ওটা নিয়ে তুমি 5 ঘন্টা ধরে লিখতে পারবে, ঠিক আছে? কিন্তু লিখতে পারলেই কি তুমি লিখে যাবে? তোমাকে সময়ের মধ্যে 7টা শেষ করতে হবে না? সে কারণে কি করতে হবে? পারলেও সেটা লোভ ছেড়ে দিয়ে তোমাকে কম করে লিখতে হবে। কেন? কারণ তোমাকে সবগুলোর উত্তর দিতে হবে, তাই না? আচ্ছা, তোমাদের ক্লাস 8-এ আনন্দ পাঠে 3.5 হাত জমিতে গল্প ছিল লিও টলস্টয়। পড়েছে কিনা আমি জানি না, কারণ এখন যেহেতু আনন্দ পাঠ পরীক্ষায় আসে কিনা। ওটাও লোভে পাপে মৃত্যুর একটা
উৎকৃষ্ট উদাহরণ। গল্পটা আমি আর না বলি, পড়ে নিও বইটা যদি থাকে, আনন্দপাঠ বইটা। তাহলে এই মৃত্যুটা দৈহিক মৃত্যু না, লেখকের মতো এটা আত্মার মৃত্যু। প্রকৃত শিক্ষিত হলে সে কি করবে? বড় কোনো কিছু পাওয়ার জন্য ছোট জিনিসকে প্রয়োজনে বিসর্জন থেকে আঁকড়ে ধরে থাকবে না। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরস্তি কি? লেফাফা দুরস্তি হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে না, বাইরে ফিটফাট ভিতরে সতর্কঘাট। লেফাফা দুরস্তি হচ্ছে ওইটা, বুঝতে পেরেছ? তোমাদের বইতে কি লিখেছে? লেফাফা দুরস্তি শব্দের অর্থে লিখেছে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা, কিন্তু ভিতরে প্রতারণা। একই কথা। শিক্ষা কেবলমাত্র মানুষকে, প্রকৃত শিক্ষা মানুষকে কেবল বাইরের দিকে ফিটফাট করে না, ভিতর থেকে তাকে উন্নত করে, তাই তো? শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। অনেকটা আগের সাথে মিল আছে, ঠিক আছে? শিক্ষা কেবল তোমাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দিবে, তথ্য দিবে, তা না, মূল্যবোধ সৃষ্টি করবে। মূল্যবোধ সৃষ্টি মানে কি? মূল্যবোধ জিনিসটা আসলে অনেক বিস্তৃত একটা বিষয়। সহজভাবে বিচার বুদ্ধি বলতে পারি, বিচার বুদ্ধি সৃষ্টি করবে, ঠিক আছে? তোমাকে ভিতর থেকে উন্নত করবে অনেক বিষয়ে, নিজেই উত্তর পাবে অনেক বিষয়। কোনো জায়গায় না পড়ে, কোনো জায়গায় না শুনে, নিজ থেকে অনেক কিছু বুঝতে পারবে। সেটাই হচ্ছে মূল্যবোধ। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা উচিত, কোনটা অনুচিত কেউ যদি বলে নাও দেয়, এমন অনেক বিষয় সামনে আসে জীবনে, যে আগে কখনো পরেও অনেক কথা কেউ বলেও নেই, তারপরেও সেই সব সমস্যার সমাধান করতে পারা যায় যদি ভালো মূল্যবোধ সৃষ্টি হয়। তাই শিক্ষার কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। মূল্যবোধ মানে বিচার বুদ্ধি, তাই না? সৃজনশীলতা বৃদ্ধি করে শিক্ষা। লেখকের মতে দুটো জিনিস মানুষের প্রয়োজন, ঠিক আছে? একটা হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্ত করা, আরেকটা এখানে উঠে নেয়, মানে ভুলক্রমে উঠে নেয়। আরেকটা হচ্ছে মনুষ্যত্বের আহ্বান। মনুষ্যত্বের আহ্বান আর অন্ন বস্ত্রের বেরি উন্মোচন। বেরি মানে তো শব্দের অর্থ পড়েছিলাম, তাই না? শিকড়। অর্থাৎ অন্ন বস্ত্রের চিন্তায় সারাক্ষণ মানুষ যদি ব্যস্ত থাকে, ঠিক আছে, আজকে কি খাবো, পরিবারকে কি খাওয়াবো, এই চিন্তায় যদি করতে থাকে, তাহলে আর মানুষই হবে না, ওই জীবসত্তার ঘরে পড়ে থাকবে, আর উপরের তলায় উঠতে পারবে না। আরেকটা জিনিস এখানে আসে নাই, সেটা হচ্ছে মনুষ্যত্বের আহ্বান। দুটাই প্রয়োজন। শুধু অন্ন বস্ত্রের কোনো সমস্যার সমাধান নেই, কিন্তু তার জীবনে আসলে কোনো লক্ষ্য নেই, ঠিক আছে? মনুষ্যত্বের বিকাশ হওয়ার জন্য কি দরকার সেটা সে জানে না। কিভাবে আসলে প্রকৃত মানুষ হয়, মানে একজন মানুষ কিভাবে প্রকৃত মানুষ হয় সেটা সে জানে না। আসল শিক্ষা কাকে বলে সেটাও সে জানে না। কিন্তু অন্ন বস্ত্র নিয়ে এত চিন্তা করতে হচ্ছে না, তাহলে কি চলবে? তাহলে চলবে না। দুটোই প্রয়োজন। অন্ন বস্ত্রের বেরি উন্মোচনও প্রয়োজন, মনুষ্যত্বের আহ্বানও প্রয়োজন। নইলে বেড়ে মুক্ত হয়েও পিঞ্জরাবদ্ধ পাখির মতো উপর আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। নইলে মানে কি? নইলে এটা বলছে মনুষ্যত্বের আহ্বান নইলে, ঠিক আছে? অন্ন বস্ত্র তার কোনো চিন্তা করতে হচ্ছে না, তারপরে সে জীবসত্তার ঘরে উঠতে থাকবে, দোতলায় আর যেতে পারবে না, একতলায় পাখা ঝাপটাতে থাকবে। সে তো জানেই না আসলে মানুষ হিসাবে তার কি করা উচিত। এবার এই প্রশ্নগুলোর উত্তর দাও দেখি। মোতাহির হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়? পারা উচিত। আমি ছবি দেখিয়েছিলাম একটা, হ্যাঁ, প্রমোদ চৌধুরী। শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি।
মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হয় কোন দিকে লক্ষ্য রেখে? মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হয় মানুষের মুক্তির দিকে লক্ষ্য রেখে। মুক্তি মানে কিন্তু শুধু শারীরিক মুক্তি না, মানসিক মুক্তি, তাই না? এটা আমি আগে আলোচনা করেছি যে মানুষকে শুধু খাঁচায় বন্দি করে না রাখলে, কারাগারে বন্দি করে না রাখলে মানুষ মুক্ত হবে এমন কোনো কথা নেই। শিক্ষার অপ্রয়োজনীয় দিক কি শেখায়? শিক্ষার অপ্রয়োজনীয় দিক কি শেখায়? কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হতে হয়, কি করে কল্পনা ও অনুভূতির রস আস্বাদন করতে হয়, তাই তো? আচ্ছা, এখানে একটা উদ্দীপক আর প্রশ্ন আছে। প্রশ্নটা বাড়ির কাজও না, শ্রেণীর কাজও না। আমি এই কবিতাংশটা দিয়েছি আজকের বিষয়টাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। এই কবিতাংশটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার অংশ। কবিতাটার নাম হচ্ছে মুক্তি, পলাতকা কাব্যগ্রন্থের। জানি নাই তো আমি যে কি, জানি নাই বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। এই কথাগুলো কঠিন লাগছে না? এই কথাগুলো পড়ে না, এই কথাগুলো ধরো তুমি কিছুই বুঝে না, পরীক্ষা প্রশ্নটা আসছে। এখন তারপর তুমি লিখতে পারবে না, তুমি এই জিনিসটা তো বুঝছো, আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। একটুকু বুঝতে পারলে তুমি উত্তরটা লিখতে পারবে। অর্থাৎ বুঝতে তো পারছি এটা একটা নারীর কথা, একটা মহিলার কথা না, যার সারা জীবনটা রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, এভাবে কেটে গেছে। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি না যে এই আমি যেখানে, এই আমিটা, তার জীবনটা জীবসত্তার মধ্যে আটকে ছিল? জীবরাও তো খায়, তাই না? বেঁচে থাকার জন্য খায়, ঠিক আছে? সেও তো রাধার জন্য খাওয়া, আবার সে তো খাওয়ার পরে রাধা, আবার রাধার পরে খাওয়ার জন্য সে খালি কাজ করে গেল। এখন তুমি বলতে পারো যে অন্যান্য জীবরা তো রেঁধে খায় না, এমনি খায়। এখন অন্যান্য জীবরা রেঁধে খায় না, তুমি রেঁধে খাচ্ছ, তাহলে কিন্তু এই জীবসত্তা থেকে মানব সত্তা উন্নীত হয়ে গেছে। আচ্ছা, এখানে লেখক আরেকটা কথা বলেছে যে মানব সত্তাটা জীবসত্তার ঘরেও কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি যে মানব সত্তাটা জীবসত্তার ঘরেও কাজ করছে কিছু, যেহেতু কি রেঁধে খাচ্ছে। কিন্তু তাই বলে আসলে, কিন্তু তারপরও খাচ্ছে কিসের জন্য? বেঁচে থাকার জন্য। অন্যান্য প্রাণীরাও তো বেঁচে থাকার জন্য খায়। তাহলে জীবসত্তার ঘরে কিন্তু আটকে আছে, ঠিক আছে? সারাদিন যদি রান্নাই করতে থাকে আর খেতে থাকে, আর রান্না করতে থাকে, রান্না করতে থাকে আর খেতে থাকে, তাহলে কি আসলে এটা কি, এটা জীবসত্তার ঘরে আটকে থাকা না? এবার আসে এই কথাগুলোর অর্থ দেখি। জানি নাই তো আমি যে কি, জানি নাই বৃহৎ বসুন্ধরা কি অর্থ যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। অর্থাৎ আমরা যে মনুষ্যত্বের আহ্বানের কথাগুলো বললাম, কতখানি বুঝেছি জানে না। এখানে তো বুঝতে পারছি যে মনুষ্যত্বের আহ্বানটা সে পায়নি, সে কারণে মানবসত্তার ঘরে উন্নীত হতে পারে নাই, সে জীবসত্তার ঘরে রয়ে গেছে। কিন্তু একটু একটু পাখা ঝাপটাচ্ছে। যদি পাখা নাই ঝাপটাতো তাহলে রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধা, এটা নিয়ে একটু একটু মনে হচ্ছে না, একটু আফসোস করছে। অন্যান্য প্রাণীরা তো এটা নিয়ে আফসোস করে না, তাদের তো সেই বুদ্ধি না, ঠিক আছে? তাহলে ওর যেহেতু সেই বুদ্ধিটা আছে, বোঝা যাচ্ছে একটু একটু পাখা ঝাপটাচ্ছে, কিন্তু সেই জীবসত্তার ঘরের বুদ্ধি আছে, মনুষ্যত্বের ঘরে আর যেতে পারলে প্রশ্নের উত্তর লিখুন নিজেরা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। খোদা হাফেজ।